প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? ঘরে বসে কারিগরি শিক্ষা ক্লাস থেকে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি তোমাদের নবম শ্রেণী ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং 1-এর নবম অধ্যায় থেকে পড়াবো। আজকে আমার আলোচনার বিষয় হলো চাষযোগ্য মাছের খাদ্য ও পুষ্টি। তাহলে আজকের ক্লাসের শিক্ষণফল কি জেনে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা মাছের খাদ্য কি জানতে পারবে, মাছের খাদ্যের প্রকারভেদ জানতে পারবে, ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটন কি জানতে পারবে এবং সম্পূরক খাদ্য সম্বন্ধে জানতে পারবে। এবার আমরা জেনে নিব মাছের খাদ্য। যেসব দ্রব্য গ্রহণের ফলে মাছের দেহের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, তাপ ও শক্তি উৎপাদন হয় এবং মাছের বংশবৃদ্ধি ঘটে, সেগুলোকে মাছের খাদ্য বলা হয়। মাছের খাদ্যের প্রকারভেদ। মাছের খাদ্যকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, যথা প্রাকৃতিক খাদ্য বা ন্যাচারাল ফুড এবং সম্পূরক খাদ্য বা সাপ্লিমেন্টাল ফুড। প্রাকৃতিক খাদ্যকে আবার 6 ভাগে ভাগ করা আছে, যেমন নেকটন, প্লাঙ্কটন, পরিফাইটন, নিউস্টন, বেন্থোস এবং মাইক্রোফাইট। আর সম্পূরক খাদ্য যেমন আছে কুড়া, ভুসি, খোল ইত্যাদি। প্রাকৃতিক খাদ্য বা ন্যাচারাল ফুড কোনো জলাশয়ের পানিতে স্বাভাবিকভাবে যেসব খাদ্যদ্রব্য উৎপন্ন হয় সেগুলোকে মাছের প্রাকৃতিক খাদ্য বলে। প্লাঙ্কটন জলজ কীট পতঙ্গ ও উদ্ভিদ, ক্ষুদে পানা, পুকুরের তলদেশের পচা জৈব পদার্থ ইত্যাদি মাছের প্রাকৃতিক খাদ্য। শিক্ষার্থীরা, এবার আমরা জানব প্রাকৃতিক খাদ্যের প্রয়োজন। মাছ চাষের জন্য জলাশয়ের প্রাকৃতিক খাদ্যের পরিমিত যোগানদান খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক খাদ্য মাছের খাদ্য চক্রকে সচল রাখে, ফলে জলাশয়ে মাছের বিভিন্ন প্রকার খাদ্য উপাদান চক্রাকারে ও অবিরতভাবে উৎপাদিত হয়ে থাকে। মাছের দেহের স্বাভাবিক পুষ্টি সাধন ও বৃদ্ধি ঘটে এবং জলাশয়ের জৈব ভারসাম্য বজায় থাকে। ব্যাপক ভিত্তিক মাছ চাষের ক্ষেত্রে প্রাকৃতিক খাদ্যই মাছ চাষের পুষ্টির একমাত্র উৎস। এবার জানবো প্রাকৃতিক খাদ্যের প্রকারভেদ। জলজ পরিবেশে প্রাপ্ত মাছের প্রাকৃতিক খাদ্যগুলোকে নিম্নরূপ 6টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা 1 নম্বর হলো প্লাঙ্কটন, 2 নম্বর হলো পেরিপাইটন, 3 হলো নেকটন, 4 নিউস্টন, 5 বেন্থোস এবং 6 হলো ম্যাক্রোফাইট। এবার আমরা জানবো প্লাঙ্কটন কি। ইংরেজি প্লাঙ্কটন শব্দটি গ্রিক শব্দ প্লাঙ্কটস হতে উৎপত্তি লাভ করেছে, যার অর্থ হচ্ছে ভেসে যাওয়া। আবিধানিক অর্থে প্লাঙ্কটন হচ্ছে জলাশয়ের ওই সকল জীব, উদ্ভিদ বা প্রাণী যারা পানিতে পরোক্ষভাবে ভেসে বেড়ায় কিংবা হালকাভাবে সাঁতার কেটে বিচরণ করে। 1887 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভিক্টর হ্যানসন সর্বপ্রথম প্লাঙ্কটন শব্দটি ব্যবহার করেন এবং তিনি এর সংজ্ঞা দিতে গিয়ে বলেন, যেসব অতি ক্ষুদ্র জীব পানিতে ভাসমান অবস্থায় বসবাস করে কিন্তু তাদের চলাচল করার নিজস্ব কোনো ক্ষমতা থাকে না এবং যারা সাধারণত পানির ঢেউ বা স্রোতের টানে এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয় তাদেরকে প্লাঙ্কটন বলে। এ সংজ্ঞা অনুযায়ী প্লাঙ্কটন হচ্ছে এককোষী সচল উদ্ভিদ কিংবা প্রাণী কিংবা তাদের কোনো অংশ। প্লাঙ্কটন হতে হলো কিছু শর্তাবলী। প্লাঙ্কটন হওয়ার শর্তাবলী হলো কোনো কিছুকে প্লাঙ্কটন হতে হলে নিম্নলিখিত শর্তগুলো সম্পন্ন করতে হবে, যেমন জলজ হতে হবে, প্রধানত আণুবীক্ষণিক হতে হবে, ভাসমান হতে হবে এবং ঢেউর টানে চলাচল করতে হবে এবং যদি চলাচল করার ক্ষমতা থাকে তবে তা খুবই দুর্বল হতে হবে। যদি উপরোক্ত শর্তগুলো কোনো জীবে, উদ্ভিদ বা প্রাণী বিদ্যমান থাকে তবে সে জীব, উদ্ভিদ বা প্রাণী প্লাঙ্কটন হিসেবে গণ্য হবে, অন্যথায় জীবটি প্লাঙ্কটন হিসেবে গণ্য হবে না। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো প্লাঙ্কটনের প্রকারভেদ। প্লাঙ্কটন সাধারণত 2 প্রকার, যথা উদ্ভিদ প্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটন অথবা আরেকটা আছে প্রাণী প্লাঙ্কটন বা জুপ্লাঙ্কটন। এবার আমরা জানবো উদ্ভিদ প্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটন কাকে বলে। ক্ষুদ্র ক্ষুদ্র জলজ উদ্ভিদই উদ্ভিদ প্লাঙ্কটন। এগুলোর বর্ণ সবুজ। উদ্ভিদ প্লাঙ্কটন মাছের প্রাকৃতিক খাদ্যের প্রাথমিক উৎস, যেমন অ্যানাবেনা, স্পাইরোগাইরা, নাভিকুলা, পেডিস্টাম এবং ফেকাস ইত্যাদি। মাছ খাবার হিসেবে গ্রহণ করে এমন কয়েকটি উদ্ভিদ প্লাঙ্কটন: ফেকাস, অ্যানাবেনা এবং দেখছো পেডিস্টাম, নাভিকুলা এবং স্পাইরোগাইরা। এবার আমরা দেখব প্রাণী প্লাঙ্কটন বা জুপ্লাঙ্কটন। ক্ষুদ্র ক্ষুদ্র জলজ প্রাণী ও কীট পতঙ্গের লার্ভাকে প্রাণী প্লাঙ্কটন বলা হয়। প্রাণী প্লাঙ্কটন মাছের প্রাকৃতিক খাদ্যের দ্বিতীয় বা মধ্যম পর্যায়ের উৎস, যেমন ড্যাফিনিয়া, সাইক্লপস, ডায়াপটোমাস, কেরাটেল্লা, ফিলিনিয়া, ব্রাকিওনাস।
ইত্যাদি। মাছ খাবার হিসেবে গ্রহণ করে এমন কয়েকটি প্রাণী প্লাঙ্কটন তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, যে ড্যাফিনিয়া, তারপর আছে সাইক্লপস, ফিলিনিয়া এবং আছে ক্যারাটেল্লা এবং ব্রাকিউনাস ইত্যাদি। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো পরিফাইটন। পরিফাইটন কি? পরিফাইটন হলো ওই সকল ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণী যারা শিকড়যুক্ত ও অপেক্ষাকৃত বড় জলজ উদ্ভিদের শাখা প্রশাখায় লেগে থাকে বা প্রাণীর তলদেশে শক্ত কোনো আশ্রয়ে দৃঢ়ভাবে অবস্থান করে জীবন ধারণ করে। শিক্ষার্থীরা, নেকটনের নাম তোমরা কিছুক্ষণ আগেই শুনেছ। এবার নেকটন কি আমরা তা জেনে নিই। অপেক্ষাকৃত বড় ধরনের জলজ প্রাণী যারা মুক্তভাবে সাঁতার কাটতে পারে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারে তাদেরকে নেকটন বলা হয়, যথা ওয়াটার বিটল, ক্ষুদে উভচর প্রাণী, জলজ পোকামাকড় ইত্যাদি। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো নিউস্টন কি। নিউস্টন পানির উপরিভাগে ঝুলে থাকা বা ভাসমান অবস্থায় সাঁতাররত বা বিশ্রামকারী জীবকে নিউস্টন বলা হয়, যথা প্রোটোজোয়া, কীটপতঙ্গ ইত্যাদি। এবং ছবিতে দেখো কিছু হাঁসপোকা আছে যারাও নিউস্টনের আওতায় আছে। শিক্ষার্থীরা, তোমরা বেন্থোস নাম তো অনেকে শুনেছ। সাধারণত পানির তলদেশে কাদার উপরিভাগে বা কাদার মধ্যে বসবাসকারী জীবকে বেন্থোস বলা হয়, যথা শামুক, ঝিনুক ইত্যাদি। চিত্রে তোমরা দেখো যে কিছু শামুক আছে এবং কিছু কীটপতঙ্গ যারা কেঁচো আছে পানির কাদার ভিতর থাকে, ওরাও বেন্থোসের আওতায়। ম্যাক্রোফাইট কি? অপেক্ষাকৃত বড় ধরনের জলজ উদ্ভিদকে ম্যাক্রোফাইট বলা হয়, যথা ক্ষুদে পানা, কুটি পানা ইত্যাদি। শিক্ষার্থীরা, মাছের যে প্রাকৃতিক খাদ্য আছে তা আমরা জানলাম। এবার আমরা মাছের যে সম্পূরক খাদ্যগুলো আছে সেগুলো সম্বন্ধে একটু জেনে আসি। চলো। মাছের সম্পূরক খাদ্য বা সাপ্লিমেন্টাল ফুড। অধিক উৎপাদনের জন্য প্রাকৃতিক খাদ্য যোগানের পাশাপাশি পুকুরের বাইরে থেকে মাছকে কিছু খাদ্য দেওয়া হয়। বাইরে থেকে দেওয়া এসব খাদ্য দ্রব্যকে সম্পূরক খাদ্য বা সাপ্লিমেন্টাল ফুড বলে। যেমন আমরা ধরতে পারি চাউলের কুড়া, গমের ভুসি, সরিষার খোল ইত্যাদি মাছের সম্পূরক খাদ্য। সম্পূরক খাদ্যের প্রকারভেদ। সম্পূরক খাদ্য সাধারণত দুই প্রকার, যথা প্রাকৃতিক সম্পূরক খাদ্য, যেমন চালের কুড়া, গমের ভুসি, খোল, সবুজ পাতা, ঘাস, শামুক, ঝিনুক, রক্ত, নাড়িবুড়ি ইত্যাদি, এবং তৈরি সম্পূরক খাদ্য যেমন ফিশ মিল, পিলেট খাদ্য ইত্যাদি। শিক্ষার্থীরা, অধিক উৎপাদনের জন্য প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে সম্পূরক খাদ্য দেওয়া হয়। এবার আমরা জানবো সম্পূরক খাদ্যের গুরুত্ব। অধিক ঘনত্বে পোনা ও বড় মাছ চাষ করা যায়। মাছ পুষ্টির অভাবজনিত রোগ থেকে মুক্ত থাকে। মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি নিশ্চিত করে। কম সময়ে অল্প পরিমাণ জলাশয় হতে অধিক মাছ ও আর্থিক মুনাফা পাওয়া যায়। এবার আমরা জানবো যে সম্পূরক খাদ্যের গুণাবলীটা কি। সম্পূরক খাদ্যের নিম্নোক্ত গুণাবলী থাকা প্রয়োজন, যথা খাদ্যটি অবশ্যই সুস্বাদু এবং গ্রহণযোগ্য হওয়া প্রয়োজন। সম্পূরক খাদ্যের উপাদানসমূহ সহজে পরিপাক ও আত্তীকরণ হওয়া দরকার। খাদ্যের রূপান্তর হার বা এফসিআর বেশি হওয়া প্রয়োজন। পানিতে যেন খাদ্যের উপাদানসমূহ সহজে গলে না যায়। প্রয়োগকৃত খাদ্যটি যেন মাছ খেতে অভ্যস্ত থাকে। অপেক্ষাকৃত দামে সস্তা ও সর্বদা হাতের কাছে পাওয়া যায়। গুদামজাতকরণে সহজে যেন নষ্ট না হয়। সরবরাহকৃত খাদ্যটিতে যেন 30 থেকে 35% আমিষ এবং 30 থেকে 40% শর্করা জাতীয় খাদ্য উপাদান বিদ্যমান থাকে এবং প্রতি গ্রাম খাদ্যে যেন 3.5 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন ক্ষমতা থাকে। খাদ্য প্রয়োগ পদ্ধতি। পুকুরে খাদ্য প্রয়োগ মাছ চাষের একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ আধুনিক মাছ চাষ ব্যবস্থাপনার বিভিন্ন দিক, যেমন পুকুর প্রস্তুতি, পোনা মজুত, সার প্রয়োগ, খাদ্য প্রয়োগ, মাছ ধরা, রোগ প্রতিরোধ প্রভৃতি ধাপ সমূহের সমুদয় ব্যয়ের প্রায় অর্ধেক সম্পূরক খাদ্য প্রয়োগের জন্য ব্যয় হয়। এই জন্য পুকুরে খাদ্য প্রয়োগের জন্য উপযুক্ত কৌশল অবলম্বন করা উচিত। পুকুরে মজুত মাছের মোট ওজন হিসেব করে খাদ্য প্রয়োগ করা হয়। প্রতিদিন একই সময় একই স্থানে খাদ্য প্রয়োগ করলে মাছ খাদ্য গ্রহণের সময় ও স্থান সম্পর্কে অভ্যস্ত হয়ে পড়ে। বেশি গভীর স্থানে এবং ছড়িয়ে ছিটিয়ে খাদ্য দেওয়ার চেয়ে 1 মিটার গভীরতায় সমতল স্থানে কোনো পাটাতনে বা খাদ্যদানিতে খাদ্য প্রয়োগ করা উত্তম। খাদ্যদানি মাঝে মাঝে পরীক্ষা করা উচিত। প্রয়োগকৃত খাদ্য খেয়ে শেষ না করলে পরের বারের খাদ্য প্রয়োগ বন্ধ করা বা পরিমাণে কমিয়ে দেওয়া উচিত। দৈনিক খাদ্যের অর্ধেক সকালে এবং বাকি অর্ধেক বিকালে দেওয়া যায়। রুই জাতীয় মাছের জন্য রাতে খাদ্য দেওয়া উচিত না। খাদ্যের প্রয়োগ পদ্ধতি তোমাদের বই থেকে ভালো করে পড়ে নেবে। শিক্ষার্থীরা, পুকুরে সম্পূরক খাদ্য প্রয়োগের সময়
নিম্নবর্ণিত বিষয়গুলো বিবেচনা করা দরকার। যেমন চৈত্র মাস থেকে কার্তিক মাস অর্থাৎ মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সময় পানির তাপমাত্রা বেশি থাকে। এই সময় মাছের খাদ্য গ্রহণ ক্ষমতা বেশি থাকে বলে এই কয় মাস সম্পূরক খাদ্য প্রয়োগ করা উচিত। শীতকালে সম্পূরক খাদ্য কমিয়ে বা বন্ধ করে দেওয়া যায়। খারাপ আবহাওয়া যেমন বৃষ্টি, ঝড়, নিম্নচাপ প্রভৃতির কারণে সম্পূরক খাদ্য প্রয়োগ বন্ধ করা। পুকুরের পানি উর্বর হলে সম্পূরক খাদ্য কমিয়ে দিতে হবে। নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট স্থানে নিয়মিত সম্পূরক খাদ্য দিতে হবে। খাদ্য গ্রহণের মাত্রা পরীক্ষা করে খাদ্যের পরিমাণ কম বা বেশি করতে হবে। মানসম্মত টাটকা খাদ্য প্রয়োগ করা উচিত। নিম্নমানের বা নষ্ট খাদ্য মাছের বৃদ্ধির পরিবর্তে রোগের সৃষ্টি করতে পারে, এমনকি মাছের মড়কও হতে পারে। শুকনা পিলেট খাদ্য সঠিকভাবে গুদামজাতকরণের উপায়সমূহ: পরিষ্কার, শুকনা ও পর্যাপ্ত বাতাস চলাচল করে এরূপ ঘরে খাদ্য মজুত করতে হবে। সরাসরি সূর্যের আলোতে খাদ্য সংরক্ষণ করা যাবে না। মেঝে থেকে 15 থেকে 20 সেন্টিমিটার উপরে কাঠ বা বাঁশের মাচার উপর খাদ্য সংরক্ষণ করতে হবে। 2 মাসের বেশি সময় খাদ্য বা খাদ্য উপকরণ গুদামজাত করে রাখা সমীচীন নয়। It's fish feeding time, and we're about to harvest a bit of algae and zooplankton for some goldfish and baby tilapia and a brood of crawfish. And so this is how we do that. Essentially, because I've got a little algae production little tank over here. And actually 2 of them, as you can see. And what I do is I scoop the bottom of these 6-inch water tanks, with a little fishing net, fish net, and I collect the larger algae, the dying algae, and the bacteria that's attached to that, and the little plankton that's eating the bacteria, as well as these red worms, these larvae, if you can see them. But they produce a few hundred in this thing every day that are taken out. And all of that is in the detritus of the algae. The algae that's sitting at the bottom, the algae that's dead at the bottom. Since it's only 6 inches, there's just a lot of algae turnover. You can see one of those floating on the water. There's that red worm balled up. Anyway, so this becomes food that I collect for the fish upstairs. So I just do that a few times. Scoop the water. Scoop it up, get this little movement behind the glass. Glass is there to disperse the water and increase the surface area for growing algae. You see that? And the fiberglass screen is on there to help slow down the movement of the algae across the glass, so it gets more sun exposure. And every day I do a little scoop of the algae off of here, right off of there, do it off of this one. Nice and rich with nutrients. Okay, so that comes with us to the fish tank. We shall go right now. The tables are doing well. There's a little algae and goldfish thing going on here. Okay, so
here's the baby tilapia, and here's baby tilapia dinner. They're there in anticipation, and they're about to start taking off, chasing all the goodies that come into the water here. Should probably mix it up a little bit. Get the balance. Maybe here we go. Here we feed all the tanks, and if I can get some of that stirred up, then it won't be the last one to get everything. Okay, so that goes into the water like so. Yep, just about a quarter of it. See how much that's going in there. It's going to turn the tank all pretty well cloudy, murky, but you can see everybody's now in motion. All the animals and the fishes are darting around and consuming whatever is floating around in the algae and the detritus, and a lot of microscopic edibles in there. All just generally food. This is food, and we're creating food outside with nothing more than decomposing organic matter in the water, and letting that decomposing continue until it produces some algae. Make sure there's nitrogen-rich composting material in there, and expose it to sunlight. Agitate it. Keep it close to the surface. Keep the pool shallow. Increase surface area. You produce algae. Whenever you have algae, you have zooplankton, and all of this is food for the fish and the crawfish, and it's about to be some for the goldfish. Everybody's nice and quiet. Goldfish aren't as aggressive about their eating as tilapia are. They're very, very elegant, slow-moving beauties. Get a taste of that. They're getting into it now. ক্লাসের আমরা শেষ প্রান্তে চলে এসেছি। চলো আজকে ক্লাসের মূল্যায়ন করা যাক। আজকের ক্লাসের মূল্যায়ন: প্রাণী প্লাঙ্কটনগুলো কি কি, উদ্ভিদ প্লাঙ্কটনগুলো কি কি, সম্পূরক খাদ্যগুলো কি কি, কোন সময় সম্পূরক খাদ্য প্রদান নিষিদ্ধ। শিক্ষার্থীরা নিশ্চয়ই আমার আজকের আলোচনা থেকে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা করতে পারবে। এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ। আজকের বাড়ির কাজ: জলাশয়ের প্রাকৃতিক খাদ্য নির্ণয়ের বিভিন্ন পদ্ধতির নাম লিখো। যে কোনো একটি পদ্ধতির বর্ণনা দাও। শিক্ষার্থীরা আজকের এই বাড়ির কাজটি তোমরা তোমাদের খাতায় লিপিবদ্ধ করে রাখবে, এবং যখন তোমাদের ক্লাস আরম্ভ হবে তখন শ্রেণী শিক্ষকের নিকট তা জমা দিবে। আজকের এই বাড়ির কাজের প্রাপ্ত নম্বর তোমার পরীক্ষার মূল্যায়ন বা তোমার পরীক্ষার নাম্বারের সাথে যোগ হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।